আসসালামু আলাইকুম, ভূতমেম সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছে আমি শাহজাহান এবং আছে আমাদের আজকের অতিথিরা। তো আপনারা কিন্তু চাইলে কিন্তু আমাদের সাথে ফেসবুকে কানেক্টেড থাকতে পারেন। আমাদের ফেসবুক লিংক হচ্ছে facebook.com/beautybd8, যেটার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তাছাড়াও কিন্তু আপনারা চাইলে আমাদেরকে ঘটনা পাঠাতে পারেন। আমাদেরকে ঘটনা পাঠাতে হলে কি করতে হবে, সেটা হচ্ছে যে আমাদেরকে ইমেল করতে হবে। আমাদের ইমেল অ্যাড্রেস হলো bhutfm888@gmail.com, যেটার স্পেলিংটা হচ্ছে bhutfm888@gmail.com, যেটাও অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। তবে আশা করছি যে আজকের ঘটনাগুলো বেশ জমজমাট হবে, অনেক ভালো হবে। তো আমি আর বেশি কথা বাড়াবো না, আমি সরাসরি চলে যাচ্ছি প্রথম অতিথির কাছে, শুনবো তার প্রথম ঘটনা। জাস্ট খালি নাম বলার পরে ঘটনা। মোহাম্মদ হাবিবুর রহমান। আচ্ছা, আমার জীবন কাহিনী গল্প বলি একটা। ঘটনাটা মূর্খ মানুষ তো, আচ্ছা তো কি বলবো, ঘটনাটা হচ্ছে অনেকদিন আগে, বলতে 2003-এর ঘটনা। আচ্ছা, তে ডাঁটি পাততে যাচ্ছে আমরা দুই ভাই। ডাটি বলতে মাছ মারার জন্য, হ্যাঁ, বড়শি যাকে বলা হয়, পাটখড়িতে বড়শি। আচ্ছা, তো যাইতেই এই তালতলা বলে একটা জায়গা আছে, ওখানে নামনো বিসমুল্লাহ বলি, যে দেখি কি করা যায়। ওই বলে ডাঁটি পাততে যাচ্ছে, যাইতে মানে চপ 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 একটা শব্দ আসে। শব্দের পরে তখন অনুভব করছি যে মাছেরই তো বোধহয় শব্দ তো সম্ভব হবেই। সবিগুলো বলতে যাই, এত চপ চপ করছে, মাছটা এদিকে বোধহয় বেশি আছে, দিয়ে চলতো চলো যাই। যাইতে দেখছি যে যতই চপ চপ করে আমি যাচ্ছি, কিন্তু বড়শি ফেলতে যাইতে মোটামুটি 1 হাঁটু পানির থেকে শুরু করে লাভি পর্যন্ত গেছি। যাতে মোটামুটি তখন কয়টা বাজে, 3:30, রাত 3:30, যত 2টার থেকে, তোমার 2টার আগ থেকে বড়শি ফেলতে লেছি। মোটামুটি 200-300 মতন বড়শি। তো যা আমি সবিগুলো বলছি, কে রে এত চপ চপ শব্দ হচ্ছে, কারণ কি? ওপর তো একটা ভয়ঙ্কর জায়গাও আছে, পুকুর আছে, তালতলা বলে একটা জায়গা আছে, কোনো ঘটনার মধ্যে হচ্ছে নাকি বলতো। তো ফেলেক তো বলে যাচ্ছি, যাইতেই না কিরম লাগানো হলো, মোটামুটি আমার সামনে থেকে কতখানি হবে, 30-20 হাত এরকম। মানে সামনে একটা শব্দ আসছে ধানের মধ্যে, মানে গোটা বিল তখন ধান, তোমার এই তালতলাতে এপারে চরম ধান, তোমার রাজমন্ডল মুক্তি এরকম সিস্টেমে ধান হয়তো হবে। তা আমরা যাচ্ছি ফাইন হবে, যাইতে লাভি পর্যন্ত পানিতে গেল, পরে ওটি দাঁড়া কেন, ব্রেক মারার পর ভাবছি যে কি করা যায়, কিন্তু শব্দ হচ্ছেই। আর ওপার মোটামুটি ধরো যে তোমার এই যে ওপার কি এই চোরাত খলসি বিলে না ধরে না কেটি, বক বিলের ওই সাইডে ধরছে। তখন ছবিগুলো বলছে যে কারণ কি রে, দাঁড়া। তনুইও দাঁড়ালো, দাঁড়াইতেই তখন ওই যাচ্ছেন বেঁকে বেঁকে আবার ডাটি পাইতে যাচ্ছি, তখন আমার সামনে দিয়ে আবার আসছে, আমার গায়ের রঙ কিন্তু সে উঠছে, বেঁকে আসছে। আস্তে তোমার এই ঢোলাটার গুড়ে কানালে চলি কেন, ওটা আরেকটা গ্রাম, ঢোলাটা আরেকটা গ্রাম, কানালে চলে যাচ্ছি। তো দেখছেন ওরা আবার মনে হচ্ছে আসছে, তার ছবিগুলো কেমন বলছে খেয়ে পারে এটিখানে মাছ আসছে, কারণ কি? আজ তো ঘটনাটা খারাপ রে, এই ঝামেলা করতে এলো, আমার কিছু করবে নাকি? কিন্তু আমার ডেকছি, বেটা বড় ডেকছি তো, হাসি আছে বড় বড়, সমস্যা নেই, আমি সবগুলো করতে ভয় নাই। তুই পাতেক ধৈর্যের ভের আল দিয়ে যাচ্ছে, আমার থেকে 10-15 হাত দূর দিই, আমি 10-15 হাত আমার সাইড দিই, হাঁটতে যাইতে তার নাম বলছে কি ব্যাপার, ওই তখন লাভি পানি থাকে আবার, কিন্তু উপরের 1 হাঁটু পানিতে আসনো, আসি তোমার ধানের ভের আল দিয়ে যাচ্ছি। যাইতেই আমার দেখি সামনে দিয়ে যা ডান পাতে ঘুরে দেখছি কি করা যায়। ওপাতে যাইতে তোমার ছান্দাবাড়ি বলে একটা ভেঁটি আছে ওপার, আচ্ছা, ছান্দাবাড়ি বলে ভেঁটি আছে, ওই ভেঁটির গুড়ে মোটামুটি যাবো মনে করছি। দূর দিয়ে ঘুরছি, তাদের সামনে আরো সব বেশি শব্দ, বেশি না পা চটি বাটি বান্ন দেখছি বাইরে ছবিগুলো বলছে তুই তাড়াতাড়ি এত তো কে কি হয়, তুই তাড়াতাড়ি আসে, ওই আর আসছে না, আমাদের তাড়াতাড়ি উঠি চলিয়া। খবর খারাপ, সামনে দেখতে পাচ্ছিস কি ওইটি, আমার গায়ের রুম কিন্তু সেই উঠছে। কি দেখছেন ওইটি রাতের অন্ধকারে তখন মোটামুটি ধরো 4:30 বাজে গেছে, আজান দিব ভাব, কিন্তু আজান এখনো হয়নি। আজান দিলে তোমার 5:30 বা 4:15 আগে তো আজান দেয় না, ভোরের আজান। তা
কারণ আমি সবগুলো বুঝি তুই তাড়াতাড়ি চলে আয়, তোর মাছও খাবো না, তোর শাকও খাবো না, তুই ব্যাগে চলে আসে। ব্যাগে চলে আসলো, তখন দেখছে আমার পিস পিস আবার ঘাটা ধরে। তো না হলো না, ডাঁটি মোটামুটি 30-35টা আছেই দেখছি। ডাঁটি আর চাচা ফেলেনি, না ফেলে ওইটি তোমার এই তাল তলাতে যে তোমার যে গোরস্থান আছে, হ্যাঁ ওই অমিন আবার উঠে আসছে। অমিন ওইটা এসে আনসার পর অনেকের বাড়ি কাজ দেখো আমি আবার বলছি কে এটিখানটা আবার সব হবে নিন তো তালের কাছে রে ভাই রে, আবার এই বলছি যা কিছু হবি নিন, এটিখানটা আমারে যাওয়ার এক মাটি দিয়ে আছে, কিছু হলে যাওয়াই আসে বাঁচাবেন, যাতে আমার খুব মাটি দেওয়া চলে। ওই বলে তোমার আকাশের ভেঁটি দিই ওমেন দুইটা আনছার পর অনেকের বাড়ি কাজ দিয়ে ওইটি চলে আনো, ডাঁটে আর এগুলি দিনও নেই না যে তোমার যে এই রহমান হাজের যে ভেঁটিটা আছে, রহমান হাজের ভেঁটির নিচে আকাশের একটা মাটিল আছে, ওই মাটিলে 30টা ডাঁটে ওটা ফেলে তুই চলেছি। সকালবেলা ভোরে ধরো তুলতে গেছে, আবার আজান দিছে, একটু মুকানদারি আছে, তুলতে যায় একটা ডাঁটের কোনো ডাঁটের মাছ বেলি পাইনি। একটা কাসিম পাচ্ছেন, কাসিমটা প্রায় 15-16 কেজি হবে। এই ঘটনা তো নাকি 15-16 কেজি হবে। ওই জিনিসটা লিয়ে আসেন, লিয়ে আসার পরে বাড়িতে রাখিছেন বোধহয় 1 দিন না 2 দিন, রাখার পরে জিনিসটা মানে মাটি খুঁড়ি রাখিছেন, দৈনিক দেখি জটে থাকে। 3য় দিন সকালবেলা তার খুঁজি পাইনি, এই আজও পাইনি। ঘিরা জায়গা থেকে মানে ঘিরা জায়গাতে অটোমেটিক নাই। ওই কাসিমটা মানে লিয়ে আসেন গামছা দিয়ে জড়ি বান্ধি মাথাত কেরি লিয়ে আসি সুন্দর ভাবে ঘিরি রাখিছেন, এবং ঘিরা জায়গাতে নেই কাসিমটা আজও নাই, কাইলেও নাই, নাই নাই নাই। এই আমার হচ্ছে প্রথম ঘটনা। আচ্ছা, তারপরে আরো ঘটনা আছে, আমরা আবার যাব। ধন্যবাদ আপনার প্রথম ঘটনার জন্য। আসলে ভিউয়ার্সের জন্য শুধু একটা কথা বলছি, সেটা কিন্তু আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন, আর এটা আমার সম্পর্কে কাকা। তো আমরা এইভাবে ঘটনা একদম পুরোপুরি একদম গ্রাম্য যেটা ঘটনা, একদম রিয়েল ঘটনা ওনার, তো সেভাবেই তিনি বললো। জানি না আপনাদের কেমন লাগলো, তবে ভালো লাগলো কি খারাপ লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আর বিগত দিনের আমি কিছু কমেন্ট পড়তে যাচ্ছি। বিগত দিনের এর এপিসোডে কমেন্ট করেছে রবিন, ভালো লাগছে। তারপরে আমানুর ইসলাম লিখেছে খুব ভালো লাগছে ভাইয়া। তারপরে তাহমিদ তুষার, ভাই জোস হচ্ছে, বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না। আকাশ মাহমুদ লিখেছে ভালো লাগছে। তো এইরকম ভাবে আরো অনেকেই কমেন্ট করেছে। আপনারাও অবশ্যই কমেন্ট করবেন, কারণ আপনাদের এক একটা কমেন্ট কিন্তু আমাদের পরবর্তী এপিসোডের জন্য ইন্সপিরেশন হিসেবে কাজ করে। তো আমি এখন দ্বিতীয় অতিথির কাছে যাব, কিন্তু তার আগে আমার ইমেলে একটা ঘটনা আছে, তো আমি আর কি সেভাবে ঘটনাটা পড়বো, সেভাবে তিনি যেভাবে লিখেছেন সেভাবে পড়ার চেষ্টা করছি। তো লিখেছেন, আসসালামু আলাইকুম রাসেল ভাই, যদিও আমি রাসেল না, তারপরেও লিখেছেন, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমার নাম রিয়াদ, আমার বাসা ফরিদপুরের বোয়ালমারি মুজির দিয়া বাজারে। আমার নাম্বার সেই হিসেবে তিনি নাম্বারটা দিয়েছেন। আমি ভূত এফএম এর নিয়মিত শ্রোতা। সরাসরি গল্পে চলে যাচ্ছি। গল্পটা হলো 2010 সালের। তখন আমি বেশি বড় না, তখন আমাদের গ্রামের এইখানে সবার বাড়িতে টিভিও ছিল না, বাজারে টিভি দেখতে যেতাম। ঠিক একদিন বাংলাদেশের খেলা, তো আমি বাজারে টিভি দেখতে গেছিলাম। খেলা শেষ হতে প্রায় 10টা বেজে গেল। তো আমি আসলে আমার বাড়িতে যেতে ভয় পাচ্ছি, কারণ আগে কখনো আমি এত রাত করি নাই। আমি হাঁটছি, আমার পাশে কেউ নেই, একা একা হাঁটছি। আমি ভাবলাম বাগানের ভিতর দিয়ে যাই, তো তাড়াতাড়ি হবে, যা ভাবা তাই কাজ। আমি গেলাম, আর ওই রাস্তাটা আমার পরিচিত, তাই সাহস করে গেলাম। প্রায় আমি আমার বাড়ির কাছে তখন দেখি যে আমার কাকা পুকুর পাড় থেকে মাছ নিয়ে উঠছে, একটা হাতে আর আরেকটা তার মুখে। তো আমার ওই কাকা খুব রাগী, তো আমি কিছু না বলে হাঁটছি। তখন আমি ভাবলাম কাকু তো আমাকে দেখলে তো কিছু বললো না কেন, তো এই ভেবে, আর মাছটা তার হাতে আর একটা মাছ মুখে কেন, তো এই ভেবে আমি পিছনে দেখলাম। তখন দেখি কাকু নাই, পিছনে একটা গরু। তো আমি দেখি বেশ অবাক হই নাই, আমি সামনে তাকিয়ে ভাবলাম এত রাতে এখানে গরু কেন। তো আমি আবার যখন পেছনে দেখলাম, তা দেখি দেখে আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। দেখলাম একটা অনেক বড় কুকুর, আর ওই কুকুরের চোখ দুটো লাল আগুনের মতো, আর মুখ দিয়ে লালা পড়ছে, আর আমাকে দেখছে, মনে হয় এখনই আমাকে খেয়ে ফেলবে। আমি এই দেখে এক দৌড়ে বাড়ির উপরে এসে পড়ে অজ্ঞান হয়ে যায়। বাট আমি বলতে পারি না কি হয়েছিল। বাড়ির পাশে এক দাদা আছে, সে আমাকে ডাক দিয়ে সব বলে কি হয়েছে। আর আমার সাথে এই যে ও তাকে বাঁচাইছে, মানে দাদা তাকে উদ্ধার করে আর কি তাকে বাঁচিয়েছে। তো এই ছিল তার ঘটনা আর কি। ওকে ভাই, আমার আর পারছি না। তো তিনি এই আর কি ঘটনা লিখেছেন। তো তিনি যে ফরিদপুর থেকে একটা ঘটনা পাঠিয়েছেন, তো তার প্রতি আমি অনেক মানে কৃতজ্ঞ যে তিনি ঘটনা পাঠাচ্ছেন। তো
তো এই ছিল আর কি ইমেলের ঘটনা। তো আপনারাও অবশ্যই আমাকে ইমেল করে ঘটনা পাঠাবেন। আমাদের ইমেল অ্যাড্রেস হলো bhutfm888@gmail.com, যেটার স্পেলিংটা অবশ্যই আমি কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আমি এখন চলে যাব দ্বিতীয় অতিথির কাছে, কিন্তু তার আগে ছোট্ট একটা ইন্টার পর ফিরে আসছি। ওয়েলকাম ব্যাক ভূত এফএম, সাথে আছি শাহজাহান এবং আছে আমাদের আজকের অতিথিরা। তো এখন আমি চলে যাব দ্বিতীয় অতিথির কাছে, শুনবো তার প্রথম ঘটনা। জাস্ট নাম বলে। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ রাশিদ ইসলাম। আমার ঘটনা হচ্ছে, আমার কাকা মারা গেছে গলায় দড়ি দিয়ে। তা আজ থেকে প্রায় 9 বছরের মতো সেই গলায় দড়ি দিয়ে কোনো পারিবারিক গ্যাঞ্জামের কারণে অল্প বয়সে মারা যায়। তার একটা ছেলে ছিল, প্রায় 4 বছর বয়স, 4-5 বছর। তো তখন কোনো একটা ঘটনার কারণে কাঁঠালের গাছের আমার এই ভিটাতে, একটা পাশের গ্রামে ভিটা আছে, ওই ভিটাতে গিয়ে কাঁঠালের গাছে অনেক উঁচাতে গলায় দড়ি দেয়। সে ভয়ঙ্কর একটা দৃশ্য। সেখানে মারা যাওয়া অবস্থায় তাকে কেউ নামাইতে চায় না। ওখান থেকে যে নামাবে এরকম সবার মনে একটা ভয়। তো আমার এক জামাই আর আমার এক চাচাতো ভাই নামাই নিয়ে আসে। তো যে পদ্ধতি নিয়ে এসে ধোয়াইছে, আসানি ধোয়ানো হয়। ধোয়ানোর পর খাটলিতে রাখা হয়। রাখার পর তার দাফন কাফন সম্পন্ন করা হয়। দাফন কাফন সম্পন্ন করা অবস্থায় একটা আকাশে ভয়ঙ্কর মেঘ, কালবৈশাখী যেরকম ঝড়, ঠিক আমরা মাটি দিয়ে বাড়িতে সবাই যেতে পারিনি। এই সময় একটা আকাশের অদ্ভুত কালো মেঘ ছাপড়াইছে এবং সেই ঝড় শুরু হয়ে গেছে। তখন আমরা সবাই বাইরে আছি, আমি, আমার আব্বা, আমার দাদি, ফুরা, সব যার মতো বাসায় চলে গেছে। কিন্তু তারপরে সে রাত পার হয়ে গেছে। তার 2-3 দিন পরে আমার যে জামাই ওই লাশটা যে পাশ দিয়ে নামে আনছে, ওই পাশ দিয়ে আসার পথে সাইকেল নিয়ে আসছে, রাজমিস্ত্রির কাজ করে। তো আসার সময় ওই রাস্তাতে আসতে ওই গাছের দিকে চোখ পড়ে তার। কিন্তু চোখ পড়তেই দেখে যে ওই গাছ থেকে একটা বিলি নেমে দৌড়ায় বিল দিয়ে চলে আসছে। এত দূরে আসছে যে সাইকেলে আসছে, তাকে বাধা দিচ্ছে। এমন তো অবস্থায় যে সাইকেলের সামনে চাকায় গিয়ে শুধু দাঁড়াচ্ছে। রাস্তা দিয়ে আসছে, রাস্তার এভাবে মাঝখান দিয়ে দাঁড়াই যাচ্ছে। তো যতই চেষ্টা করতে সাইডে যাবার দিচ্ছে না, মানে বাধা দেওয়ার মতো যে যাইতে দেবে না। কিন্তু রাজমিস্ত্রির কাজ সেরে আসতে রাত প্রায় 8:30-9টার দিকে দূর থেকে আসছিল। কিন্তু সেই দিন আসার পর তার বাসায় যায়। রাত্রে বাসায় ঘুমাতে গিয়ে পাশের ঝাড় থেকে আওয়াজ আসছে, মা খুব কষ্টে আছি, বাসা, কান্না সরে। তো জামাইয়ের খুব ভয় পাই। গ্রামের লোকজন আমাদেরকে বলে যে এরকম দেখা দেয়, বা আমরা গিয়ে বাড়িতে দেখতে পাই যেখানে ধোয়ানো হয়েছিল তার পাশে একটা রুম ছিল, সেখানে আমি আর আমার দাদি ছিলাম। আমি তখন ক্লাস 5-এ পড়ি। তখন ওই রুমে থাকি, আর পাশে যে জায়গাতে ধোয়ানো হয় ওই জায়গা থেকে আওয়াজ আসে, মা আমি অনেক কষ্টে আছি। তো আমরা সবাই ভয় পাই, আমাদের কাকা, কারণ তার বয়স প্রায় 26 বছরের মতো। তো সবার মাঝে শোকের ছায়া, আমরা ভয় পাই, আমার আব্বারা সবাই ভয় পায় যে এমন অবস্থা। আর যেখানে মারা গেছে ওখানকার মানুষ তো কেউ দিনে ওই রাস্তা দিয়ে কেউ যেতে পারে না, ভয়ে। তো ওখানে কারণ যারা মানুষ তারা রাত্রে তো কেউ বের হয় না। তারে কোনো সমস্যা থাকলে দিনেই সেরে নিয়ে রাত্রে আর পেশাব পায়খানা ফিরতেও কেউ বেরোতে পারছিল না, এমন তো অবস্থায়। আর ওই বাসতলা যাই, শুধু একটা আওয়াজে আসে যে মা আমাকে
বাসা আমি অনেক কষ্টে আছি মা, শুধু এতটুকুই শোনা যায়। বা যেখানে ধোয়াইছে বললাম সেখান থেকে এই আওয়াজটাই শোনা যায়। বা তারাও আমাদেরকে বলে যে আমরা এরকম আওয়াজ পাই প্রতিদিন রাত্রে এই গাছের গোড়া, যে গাছে গোলায় সেই গাছের গোড়ায় যায় এরকম কান্দার স্বরে, মা আমাকে বাঁচাও, আমি অনেক কষ্টে আছি। তো এভাবে দিন যাইতে তখন আমাদেরকে সবাই বলে যে এরকম ক্যান্দি বেড়াচ্ছে রাস্তায় রাস্তায়, গোলা দেওয়া দৌড় দেওয়া মানুষ নাকি গাছের ডালে ডালে থাকে, মাটিতে থাকে না। তো কিছু একটা তে আমরা ওগুলো একটা মাহফিল করি। তো কিরম একটা কোরআন তেলাওয়াত, বাড়িতে বসে কোরআন তেলাওয়াত করার পর তার কবর জিয়ারত করি। তো আমরা মনে হচ্ছে আর হয়তো বা এমন কিছু হবে না, কিন্তু কিছুদিন পরেই আমাদের গ্রামের এক লোক যেখানে মাটি দিছে সেখানে আমার ফুবুর বাসা। আচ্ছা, সে বাসাতে অনেক মানে দানা সাপ আসে, তারা ভয় পায়, সাপ দেখতে পায় ঢুকছে কিন্তু মারতে গেলে আর নাই বা পাই না, এরকম ভাবে দিন আসে যায়, পাই না। তো ওই রাস্তা দিয়ে এক মানুষ যাচ্ছিল, ওখানে শিমুলের গাছ আছে, শিমুলের, ওই লোকটি একটু পাগল টাইপের হয়তো, কিন্তু রাত্রে অনেক সময় ধরে থাকছিল। তো বাজারে একদিন বেশি সময় ধরে থাকার পরে একা একা বাসায় যাচ্ছে, কিন্তু দেখে যে ওই শিমুলের গাছে গলায় দড়ি দিয়ে ঝুলছে আর বলছে, মা আমি অনেক কষ্টে আছি, আমাকে বাঁচাও। তো সে ভয় পাই, বাড়িতে যাই, ভয়ে অনেক, সে তার একটা ভয় করে যে অসুখ হয়, জ্বর তার মাঝে দেখা দেয়। বা আমারও বাড়ির পাশে অনেক সময় যায়, শুধু এই কথাটাই আসে যে মা আমাকে বাঁচাও। তো মিলাদ দেওয়ার পর কি ওইটা শেষ হয়নি নাকি এভাবে কত? না, তাও প্রায় যখন 40 দিন পার হয়েছে তারপর থেকে আর ওই ভাগে আর কারোর সাথে দেখা সাক্ষাৎ হয়নি। কিন্তু তার আগে মাঝে সাথে দেখা, যখন ওই রাস্তা দিয়ে মানে 40 দিনের ভিতর আমার বড়াব্বা হাটে থেকে আসছিল, আসার পথে বাড়িতে যাবে দিনে মনে হচ্ছে যে পিছন থেকে কেউ ডাকছে। পিছনে খেয়াল করে দেখে যে ওই বলছে, ভাই কোথা থেকে আসছো? তো বলছে হাটে থেকে আসছি। ভয় করেনি আপনার? না, মানে ভাবতে পারেনি যে মারা গেছে। পরে হঠাৎ করে মনে হয়েছে মারা গেছে, তখন ভয় পাইছে। তখন তো ভয় পাইছে বলে তুই এ বলতেই সে আর নাই। তারপরে একটা আওয়াজে আসে যে মা আমাকে বাঁচাও, আমি অনেক কষ্টে আছি। 40 দিন পরে আর এই না, 40 দিন পরে আর কোনো সমস্যা হয় নাই। বা আমরা 40 দিনকার দিন একটা 40ই যাকে বলে সেটা দিয়ে শেষ করি। হ্যাঁ, এই ছিল। ধন্যবাদ আপনার ঘটনার জন্য। তো আপনারা যেমনটা শুনছিলেন, আর এমনিতেই দেখে মুখ দেখে মনে হচ্ছে অনেক নার্ভাস, যেহেতু কথাগুলো বের হচ্ছে না। আর তারপরে আমি এখন চলে যাবো আমার প্রথম অতিথির কাছে, শুনবো তার দ্বিতীয় ঘটনা। কাকা, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ হাবিবুর রহমান, এর আগেও বলছি। তো ঘটনাটা হচ্ছে আমার জ্যৈষ্ঠ মাসের দিন, একটু আসতে বলুন, সমস্যা নেই। আমি আমার নানি বাড়ি থাকতাম। নানির বাসা, নানাদের বাসা হচ্ছে নোয়াপাড়া, আচ্ছা, পুঠিয়া থানা, জেলা রাজশাহী। ঠিক আছে, সমস্যা নেই। ঠিক আছে। তে আমরা দুই মামা ভাগ্নি একটু চোটটা বলতেই ভালোই চোটটা। তে অনেক রাতভর টিভি থেকে আসছি, গরমের দিন আসি, পানি টানি খাই দেয়, ভাত টাত খায়, পানি টানি খাচ্ছি, শুছি। মোটামুটি 100 ঘুম পর পেশাবে, মানে পেশাব ফিরতে যাবে, এক কথা পেশাব লাগিছে। মামাকে ডাকছে যে মামা মামা মামা, মামা আর জবলে না বা ওঠেও না। ডাকছি, মামা আর উঠছে না। মামা আর উঠছে না, না উঠতেই পেশাব লাইছে, আমি ধৈর্য আছি চাইপি।
মামাক ডাকছি, মামা উঠেন উঠেন, নিম্ন 10-15 বার ডাকতেছি, রাগ করবে তো তুই একলা মুইতে এলে মুইতে আসে কা, আমি তোর সাথে আর পারবো না। আচ্ছা আমি 5ই গেট খুলি, বাইরে আসছি, আসি পেশা ফিরতে বসেছি দক্ষিণ মুখে। বাড়ির দক্ষিণ একটা আমের গাছ আছে, খাটাশি আম যাকে বলা হয়, আচ্ছা মানে সেই আঁশ, আর আমগুলো খুব বড় বড়, কিন্তু খাইতে খুব টেস্ট না। বাহ ওই জায়গাতে যা তার একটু এপারে আমি পেশাব ফেরার জন্য অলরেডি বসে গেছি। এর ফাঁকে আমি দক্ষিণ মুখে গিয়ে তাকায় দেখছি যে বিশাল মোটামুটি 12-14 ফিট হাইট হবে, মানে সাদা পোশাক পরে এক লোক দাঁড়াচ্ছে। তো আমার গায়ের মধ্যে ঝাঁকি ধরছে বাস্তবে। ঠিক আছে আর আমি নখ দেখবো না পেশাব ফেলবো না, আর আমি চিৎকার আর দিইনি, চুপচাপে মানে দেখি খালি ওর মুখ তাকায় আছে। পরে ঘরের মধ্যে আসছি, পেশাব তো আমার অর্ধেক ঘষার অর্ধেক খানে লুঙ্গি টুঙ্গি মাখা গেছে। যাক, ভয়ে আমার তো সেই কম্প সারা। ঘরের মধ্যে আসি অনুভব করছে যে দেখি তো লোকটা আছে না, চলে গেছে, আম কুড়িচ্ছে নাকি। ওই বাড়ি আমার এক খালু আছে, আবার নেংড়া, খুব জৈন লোক, আফসার নাম, হতে পারে। আর নাম হচ্ছে শালার বেটা, শালা নাকি দেখি তো, জ্যৈষ্ঠ মাসে যে নাম পড়ছে পাকাম। গাল পারবো না, পাগল তুমি দেখো নি তাই আমি দেখছি। এখন জান্না খুলে দেখছি, মনে হচ্ছে এরম ভাবে একটা ইশারা মারলো। আমি হঠাৎ জান্না মারি দিই, উপরে শুনছি সকালবেলা ঘুমে নিটি যায় এক চুমুকে, সকালবেলা মামা নানা ডাকে তুলে বলতে আমার গাছের গোড়াকে নাম কিন করিলিয়া। কোড়াইতে যা লোক টোকো নাই, কোনো সিনারিও নাই, কিছুই নাই। পরে আমটাম করিলে এসে নানাক বলছি, নানা এরম এরম ব্যাপার। তখন মেলাক্ষণ ভর ভাবি বলছে কোনটি, না তো এই গাছতলা। তো তোর মানা করে নিয়ে এপার পেশা পেতে আসবো না, এই গলে ঢুকে এপার আসবো। আমার নানা কিন্তু অনেক কিছু জানতো। আমার নানার কাছে একটা বই ছিল দুইটা, একটা 5.5 কেজির ওজন আর একটা 3.5 কেজির ওজন, অনেক কিছু জানতো। তারপর জানার পরে মানে আমার কোন তখন ভয় দেখায়নি, খালি দাঁড়াইছিল। তো পরে আসি নানা কোনো এই ব্যাপার, পরে বলছে ভয়টা করেছো, তখন না ভয় করিনি, কিন্তু একটু গায়ের মধ্যে কাঁপে উঠেছিল। তারপরে ভয়টা লাগেনি, এমন সে বোধহয় আফসার খালু বোধহয় ছিল, কিন্তু পরে নানা বলছে না এটা আফসারলে ছিল, দাঁড়া যাই হোক, ভয় যখন করছে তখন আর সমস্যা নেই। এই হচ্ছে আমার কাহিনী। আচ্ছা, দ্বিতীয় ঘটনা, ধন্যবাদ আপনার দ্বিতীয় ঘটনার জন্য। আর এই ঘটনা শোনার জন্য কিন্তু মানে আমিও হাসছিলাম আর কি, মানে উনি ওনার মতন করে বলছে। তো এখন বাকিটা আপনাদের ব্যাপার, আসলে আপনাদের কাছে ভালো কি খারাপ লাগলো এটা অবশ্যই আমাকে জানাবেন। আমি এখন চলে যাবো দ্বিতীয় অতিথির কাছে, শুনবো তার দ্বিতীয় ঘটনা। প্রথম অতিথি আছে, তো ওনার একটু কাজও আছে, ওনাকে যেতে হবে, তো সেজন্য আমি একটু ওনাকে বিদায় দিচ্ছি। কাকা আপনি সমস্যা না, আপনি যেতে পারেন, আর আপনি আসার জন্য অনেক ধন্যবাদ। আবার আসছেন, সমস্যা নাই। আর এখন আমরা চলে যাবো দ্বিতীয় অতিথির কাছে, আমাদের আজকের শেষ ঘটনাটি তার কাছে শুনবো। নাম জাস্ট। আমার নাম মোহাম্মদ রাশিদ ইসলাম। আচ্ছা, একটু জোরে সাউন্ড রাখলে, একটু জোরে। আমার ঘটনা হচ্ছে আমার ভাইয়ের কাছ থেকে শোনা। আচ্ছা, তো আমার ভাই কোনো এক সমস্যার কারণে, পারিবারিক সমস্যার কারণে জেলে যায়, যেটাকে বলে। সে তার অল্প বয়স ছিল, সেখানে সে টঙ্গীতে বা যশোরে অবস্থান করে, কিশোর সংশোধনী কারাগার যেটা, যেটা ঠিক আছে, কিশোর উন্নয়ন কেন্দ্র বালক বলা হয়। তো সেখানে যাওয়ার পরে তাকে রাত্রে পাঠাই। রাত্রে যাওয়ার পরে সবাই বেডে ঘুমাচ্ছে, সেখানে কাউকে ডাকে নাই, সে মেঝেতে শুয়ে পড়ছে। মেঝেতে শোয়ার পরে মানে ভূমিকম্প হচ্ছে, বিল্ডিংটা কাঁপছে, এমন অবস্থায় সে সবাইকে ডাকছে যে ঠিক আছে ভূমিকম্প হচ্ছে, বের হও সবাই। কিন্তু একজন ওই রুম থেকে বের এসে কাউকে ধরে নিয়ে রুমের ভিতর যায়, বলছে এটা ভূমিকম্প হচ্ছে না, এখানে লুকিয়ে থাকো, দিনে কথা বলা হবে। আচ্ছা, তো রাত শেষ হয়ে যায়, দিনে সে বিল্ডিং এর আরো কিছু ঘটনা, ভয়ঙ্কর ঘটনা ঘটে থাকে। সে বিল্ডিংটা 3 তলা বিল্ডিং, কিন্তু 3 তলাতেই থাকতো, কিন্তু পাশে একটা বড় আমের গাছ ছিল, ওই জানালা দিয়ে আমের কিছু পাতা ওই জানালা দিয়ে ভিতরে রুমের ভিতর আসতো। বা
তো এইভাবে যাই, সে ভয় পাইছে, ভয় আর বের হয় না, একলা সবার সাথে বের হয়। কিন্তু সে হঠাৎ একদিন টয়লেটে যাবে, সে গেছে, যে দরজা খুলতেই দেখছে সুন্দর একটি মাছের মাথা, বিশাল বড়। তার জীবনে এত বড় কখনো মাছের মাথা দেখেনি, বা মাছের মাথা যে অ্যাকচুয়ালি অত বড় হতে পারে এটাও সে কল্পনা করতে পারেনি। দেখে অনেক ভয় পাইছে, দেখে ওখান থেকে দৌড়ায় এসে বলছে যে টয়লেটে এরকম মাছের মাথা, আমি তো ভয় পাইছি। তো সবাই বিল্ডিংয়ে দৌড়ায় যায়, তার বন্ধুরা যায়, দেখে যে কই মাছের মাথা, কোনো মাছের মাথা নাই। সবাই অবাক, বলছে তুই পাগল হয়েছিস, এরকম মাছের মাথা থাকে? হ্যাঁ, টয়লেটে কিভাবে সম্ভব? তো চলে আসছে, তারপরে সে আসছে, তার কিছুক্ষণ পরে আরেকটা ছেলে গেছে, যে অন্যটাতে পাশ দিয়ে, মানে 3-4টা পাশেরটাতে গেছে, যার পরে দেখে যে আবার ওই একই অবস্থা, ওই মাছের মাথা সুন্দর করে আছে। সে দেখে পালাইছে। তারপরে আমার ছোট ভাই তাদের কাছে জানতে চাই যে এর আগেও কেমন হতো? হ্যাঁ, তারা বলছে হ্যাঁ হতো। এই যে আমের গাছের পাতা বিল্ডিং এ ঢোকায় আছে, সে আমের গাছে 2 জন গলায় দড়ি দিয়ে ঝুলছিল, আর সবাই ভয় আতঙ্ক, এবং আরো সবাই ওখানে তো কষ্টে থাকে, যেখানে তো সুখের জায়গা না, খাওয়ার দাওয়ারের কষ্ট। তো সেখানে সবাই এক রুমে 10 জন 12 জন 11 জন 5 জন, যে রুমে যে কজন ভালো লাগে সবাই ফ্রেন্ড মিলে এক রুমে থাকতো। বা থাকার সময় এক রুমে 11 জন ছিল একদিন। আর প্রতিদিন সকালে একটা পিয়ন এসে গুনে যেত যে সবাই ঠিক আছে তো, কেউ পালাই টালাই গেছে নাকি। তো একদিন রুমের ভেতরের রুম ধাক্কা দিয়ে খুলছে, আর সেই সময় দেখে যে 11 জনই একদম ঝুলছে গলায় দড়ি দিয়ে, ফ্যানের সাথে, কেউ জানালার সাথে। 11 জনই একদিনে মারা যায়। তারপর থেকে এই বিল্ডিং এ অদ্ভুত এরকম ঘটনা হয়, এরকম ভূমিকম্প হয়, বা মাছের মাথা দেখা যায়, বা বিভিন্ন আরো বড় ঘটনা। আলো জ্বলে, ভোগ করে আলো জ্বলে, নিচতলায় কেউ থাকে না, ওইটার 3 তলা চালু আছে, কিন্তু নিচে 2 তলা বা 1 তলা অফ আছে। কিন্তু মারা গেছিল এই 1 তলাতেই, সে কারণে 3 তলাতে পার করে। কিন্তু এই 1 তলাতে হঠাৎ করে রাত্রে জানালা যেরকম ঠাস ঠাস শব্দ হয়, জোরে জোরে ধাক্কা দিলে যেমন, হ্যাঁ ওইরকম বাতাস হয়, বা আলো মতো জ্বলে ওঠে, আবার নাই। পাশে বাগান আছে, ওই বাগানে একই অবস্থা, সবাই ভয় পায়, সবাই একসাথে থাকতে পারে না। বিভিন্ন সময় বিভিন্ন ভাগে ভয় পেত। এই ছিল আমার। এখনো কি ওইখানে এই অবস্থা আছে নাকি মানে জানা নাই? বা আমার ভাই ওখানে দেখা পর তো মানে বিশাল একটা অসুস্থ হয়ে পড়ছিল, বা সে মেডিকেলে গেছে, তারপরে যাই হোক ভালো হয়েছে। কিন্তু তারপরেও সেখানে যোগাযোগ ছিল, বা এরকম ঘটনা স্বাভাবিক হয়েই থাকে। বা নামাজ পড়বে, ওযু করতে যাবে, ট্যাপে কিন্তু পানি আছে, সে ট্যাপ ছাড়ছে কিন্তু পানি বের হচ্ছে না। বা ওযু করবে, ট্যাপ দেয়নি কো, সব ট্যাপ চালু হয়ে গেছে, পানি বের হচ্ছে, এরকম সমস্যা আর কি। আচ্ছা, ঘটনা। ঠিক আছে, ধন্যবাদ আপনার ঘটনার জন্য, এত কষ্ট করে এখানে আসার জন্য। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের এপিসোড। দেখা হবে আগামী এপিসোডে। টিল দেন সবাই ভালো থাকবেন। আর যেটা কথা সেটা হচ্ছে যে যদি একটু পসিবল হয় অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি সাথে শেয়ার করবেন। তো ধন্যবাদ।